হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন টু মোর। আমি তোমাদের ইতিহাসের শিক্ষক বিক্রমজিৎ। আমি তোমাদের আজকে পড়াবো ক্লাস 11-এর প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টার নাম ইতিহাস চেতনা বা লার্নিং হিস্ট্রি। এই চ্যাপ্টার থেকে আমরা মূলত শুরু করব যে ইতিহাস কি সেটা জানবো, ইতিহাসের ভাগ কি কি, ইতিহাসের যুগ সন্ধিক্ষণের ভাগগুলো কি কি আছে, ইতিহাসকে কিভাবে পড়তে হয়, ইতিহাস এত যে ইতিহাস লেখা হয়েছে, ক্লাস 5 থেকে তোমরা ক্লাস 6 থেকে তোমরা ইতিহাস পড়ছো, ক্লাস 12 পর্যন্ত তোমরা থাকবে স্কুলের এতে ইতিহাস থাকবে, ইতিহাস বিষয় থাকবে, আরো থাকে ইউনিভার্সিটি পর্যন্ত হায়ার স্টাডিজে ইতিহাস থাকে, সেটা নিয়ে ব্যাপারটা নয়। তোমরা যে এত ইতিহাস পড়েছো বা ক্লাস 10 পর্যন্ত যে ইতিহাস পড়েছো, এত ইতিহাস কোনোদিন মনে হয় না যে এত ইতিহাস কিভাবে লেখা হয়, এত ইতিহাস কিভাবে জানা যায়, সেই কিভাবে জানা যায় বা কোন উপাদানের উপর নির্ভর করে ইতিহাসকে জানা যায়, সেই সম্পর্কেই আমাদের এই প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টার নাম তার জন্য বললাম ইতিহাস পাঠ বা লার্নিং হিস্ট্রি। এখান থেকে আমরা প্রথমে আমাদের যেটা জানার বিষয় সেটা হলো ইতিহাস কাকে বলে। আমরা মোটামুটি সবাই জানি যে অতীতের ঘটনাকে ইতিহাস বলা হয়, অতীতে যা যা কিছু ঘটে গেছে সেই ধরনের ঘটনাকে ইতিহাস বলি আমরা। কিন্তু আমাদেরকে আরেকটু ভালো করে যদি বুঝতে হয় তাহলে ইতিহাস কি? ইতিহাস হলো অতীতের ঘটনায় যেগুলোতে ধুলোর আবরণ রয়েছে সেই ধুলোকে সরিয়ে বর্তমানে নিয়ে আসা এবং ভবিষ্যতের গতি প্রকৃতিকে নির্ণয় করা। এটা ইতিহাসের মেন কাজ। বা ইতিহাস কাকে বলে তার একটি ছোট্ট একটা উদাহরণ। সেক্ষেত্রে ইতিহাস কি সেই সম্পর্কে প্রথম ইতিহাস নিয়ে চর্চা প্রথম শুরু হয় প্রাচীন গ্রিসে। গ্রিসের আমরা সকলেই জানি ইতিহাসের জনক কাকে বলে, হেরোডোটাস। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। আচ্ছা, আমরা ছোটবেলা থেকেই জানি তো হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা প্রশ্ন দিয়ে রাখলাম, তোমরা একটু কমেন্টে জানিও যে হেরোডোটাসকে ইতিহাসের জনক কে বলেছে। একটু দেখে নিও, একটু সার্চ করো, দেখো নিজেদের, তাহলে এটা বাড়বে। আচ্ছা চলো, আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে হেরোডোটাসকে ইতিহাসের জনক কেন বলা হয়, ইতিহাসের জনক বলা হচ্ছে, তিনি ইতিহাস সম্পর্কে কি বলছেন। আমরা প্রথমে আগে একটা হেরোডোটাসের একটু ছবি দেখে নিই, হেরোডোটাসের ছবিটা দেখে নিই। এটা হলো হেরোডোটাসের ছবি, একটা মূর্তিমান একটা ছবি হেরোডোটাস। হেরোডোটাস বলছেন ইতিহাস হলো অতীতের দর্পণ। ইতিহাস যেটা হচ্ছে ওটা হলো অতীতের দর্পণ। হেরোডোটাস আরেকটা কথাও বলছেন, হেরোডোটাস বলছেন যে ইতিহাস হলো দর্শনের একটি শাখা। এতদূর পর্যন্ত ব্যাপারটা গেল। এবারে আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলতে চাই যে ইতিহাস কথাটার মানে কি। ইতিহাস কথাটা কি হঠাৎ করে হেরোডোটাসের সময় থেকে শুরু হলো না কি ব্যাপারটা, এটা একটা ব্যাপার আমাদের মধ্যে জানার বিষয় একটা থাকে। সর্বপ্রথম আমি যদি বলি, বাংলায় যদি বলি ইতিহাস কি, বা মানে ইতিহাস শব্দটা কোথা থেকে এসেছে। ইতিহাস শব্দটা অ্যাকচুয়ালি এসেছে একটা সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দটার মানে কি হচ্ছে, সংস্কৃত ইতি যোগ হ যোগ আস। ওকে, ইতি যোগ হ যোগ আস, অর্থাৎ ইতিহাস যে বলতে চাইছি, ইতি যোগ হ যোগ আস, এই কথাটার অর্থ হচ্ছে কি, এই কথাটার অর্থ হলো ঐতিহ্য। ঐতিহ্য ঐতিহ্য বা প্রথা। প্রথা, আচ্ছা প্রথা মানে কি? প্রথা মানে হলো ট্র্যাডিশন। যদি ইংরেজিটা আমরা বলি, প্রথা মানে হচ্ছে ট্র্যাডিশন, একটা ট্র্যাডিশন। তো যে ট্র্যাডিশনটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে, অর্থাৎ বাংলার ক্ষেত্রে যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে চলে আসছে একটা প্রথা, তাকে আমরা ইতিহাস হিসেবে প্রতিপন্ন করে থাকি। এবারে যদি আসি ল্যাটিন শব্দ হিস্টোর থেকে, যার অর্থ হলো জ্ঞান, এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া,
হিস্টোরিয়া, যার মানে কথার অর্থ হলো অনুসন্ধান করা। এই দুটো অর্থ থেকে কিন্তু ইংরেজিতে হিস্ট্রি শব্দটি এসেছে। হেরোডোটাস কেন বললাম? কারণ হেরোডোটাস 499 খ্রিস্টপূর্বকে, বিফোর ক্রাইস্ট বলা হয়, বিসি, থেকে 449 খ্রিস্টপূর্বের মধ্যে, এই সময়টার মধ্যে গ্রিক এবং পার্সিকদের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল। গ্রিক এবং পার্সিকদের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে হেরোডোটাস সেই যুদ্ধের একটি বিবরণ দিয়েছিল, একটি গ্রন্থ ছিল। গ্রন্থটির নাম কি? হিস্টোরিয়া। গ্রন্থটির নাম হচ্ছে হিস্টোরিয়া। এই হিস্টোরিয়াটার যখন ইংরেজি অনুবাদ হয় তখন তার নাম হয়, গ্রন্থটির নাম হয় হিস্ট্রি। এখান থেকে আমাদের হিস্ট্রি কথাটার উৎপত্তি ঘটছে। ইতিহাস কাকে বলে বা ইতিহাসের সংজ্ঞা কি সেই নিয়ে আরেকজন বিখ্যাত ঐতিহাসিক, উনি বলছেন, ওনার নামটা E.H. কার, এবং ওনার গ্রন্থের নাম হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি, বা কাকে বলে ইতিহাস। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, ক্লাস 11 পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরীক্ষায় প্রশ্ন আসে কাকে বলে ইতিহাস বা হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা। তোমরা ভালো করে মনে রাখবে, E.H. কার। E.H. কার ইতিহাস কাকে বলে সেই সম্পর্কে একটা কথা বলতে চাইছেন। বলছেন, it is a continuous process of interaction between the historian and his facts, and unending dialogue between the present and the past. অর্থাৎ উনি বলতে চাইছেন যে ইতিহাস হলো একটি নিরবিচ্ছিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া। কাদের ক্রিয়া প্রতিক্রিয়া? ঐতিহাসিকদের এবং ঘটনা প্রবাহের নিরন্তর একটি ক্রিয়া প্রতিক্রিয়া, যে এবং আনএন্ডিং ডায়লগ বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, এবং নিরবিচ্ছিন্ন সম্পর্ক কার মধ্যে? অতীত এবং বর্তমানের মধ্যে। তিনি আরো বলছেন, E.H. কারের আরেকটা বিখ্যাত কথা আছে। E.H. কার বলছেন, না, ইতিহাস হলো অতীতের হারিয়ে যাওয়া বা বিভিন্ন ধাঁধার টুকরো, হারিয়ে যাওয়া ধাঁধার টুকরো, যেগুলোকে অনুসন্ধান করতে হবে। কে অনুসন্ধান করবে? ঐতিহাসিকরা। অর্থাৎ ইতিহাস নিয়ে যারা কাজ করছেন ঐতিহাসিকরা কাজ করবেন। এখান থেকে ইতিহাসের ক্ষেত্রে আমাদের যে E.H. কারের এই যে বক্তব্যটি রয়েছে এবং E.H. কারের যে গ্রন্থটি রয়েছে, সেই গ্রন্থটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকবার বলে দিচ্ছি, E.H. কারের যে গ্রন্থটার নাম, সেটার নাম হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি। তোমাদের তো প্রথমেই বললাম যে ইতিহাসের সংজ্ঞা প্রথম দেখা যায় প্রাচীন গ্রীসে। এই প্রাচীন গ্রীসে ইতিহাসের সংজ্ঞা নিরূপণের উপরেই আরেকজন ব্যক্তি, ইনি অবশ্য গ্রীসের লোক নন। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি যে গ্রিস এবং গ্রিক এটা তোমরা অনেক পড়বে, ক্লাস 11 এগুলো থাকবে। আচ্ছা, গ্রিস হচ্ছে দেশটার নাম আর জাতির নাম গ্রিক। ওকে, যেমন আমাদের দেশের নাম ভারত আর আমরা ভারতীয়, ব্যাপারটা হচ্ছে এরকম। গ্রিস আর গ্রিকের মধ্যে কিন্তু গুলোবে না ব্যাপারটা। গ্রিস হচ্ছে দেশটার নাম আর গ্রিক হচ্ছে সেই জাতিটার নাম। যাই হোক, গ্রিস দেশে প্রথম যে ইতিহাসের যে সংজ্ঞা নিরূপণ করা হচ্ছিল, সেই সংজ্ঞা নিরূপণ করার সাথে সাথে আরেকজন ব্যক্তি, যিনি একজন ইংরেজ ঐতিহাসিক, উনার নাম হচ্ছে জে.বি. হেনরি, জে.বি. বিউরি। বিউরির একটা বিখ্যাত লাইন আছে, যে লাইনটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে, ক্লাস 11 পরীক্ষায় প্রশ্ন থাকবে। History is a science, no more and no less. Okay? History is a science, no more and no less. অর্থাৎ ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় এর বেশিও নয়। এই কোটেশনটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। এটি কে বলেছেন? জে.বি. বিউরি। হয়তো শুধু বিউরিও অপশনে থাকতে পারে, বিউরি মনে রাখবে। ছবিটা হচ্ছে এইটা। বিউরির আরেকটা বিউরি বলতে চাইছে যে ইতিহাসের মাধ্যমে বা ইতিহাসের প্রধান কাজ হলো, যেমন বিজ্ঞানের কাজ অনুসন্ধান করা, তারপরে সেটাকে পর্যবেক্ষণ করা, তারপরে সেটাকে ব্যাখ্যা করা এবং সর্বোপরি সত্যানুসন্ধান করা। ইতিহাসেরও সেম একই কাজ, ঐতিহাসিকদের কাজটাও তাই। প্রথমে অনুসন্ধান করা, তারপরে সেটিকে ব্যাখ্যা করা, তারপরে সেটিকে তথ্য আকারে প্রকাশ করা, এবং অর্থাৎ অতীতের যে ঘটনাটি রয়েছে সেটার সত্যানুসন্ধান নির্বাচন করা। আমরা এতক্ষণ জানলাম যে ইতিহাস কাকে বলে, বা আমরা বিভিন্ন ঐতিহাসিকদের বিবরণীগুলো জেনে নিলাম যে ইতিহাস কাকে বলে।
এবারে আমরা ইতিহাসের যুগবিন্যাস জানব। আমরা প্রায় সকলেই জানি ইতিহাস মূলত তিনটে যুগে বিভক্ত: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই প্রাচীন যুগকে এবারে আমরা যেটা জানবো যে এই প্রাচীন যুগকে আবার আমাদের তিন ভাগে ভাগ করা হয়। এই প্রাচীন যুগের তিনটে ভাগ। কি কি ভাগ? একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, একটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ, আর আরেকটা হচ্ছে ঐতিহাসিক যুগ। এই প্রাচীন যুগকে মানে ইতিহাসের এই যুগটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা বললাম প্রাগৈতিহাসিক যুগ, একটা ঐতিহাসিক যুগ বা প্রাক ইতিহাস, এবং ঐতিহাসিক যুগ। ওকে, এবারে এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে, দেখবে পরীক্ষাতে প্রশ্নগুলো দেবে যে প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে। একটা অপশন তুলে দিল, প্রাগৈতিহাসিক যুগের অপশন থাকবে, কাকে বলে সেটা তুলে দেবে, তারপরে তোমাকে বলতে হবে কোন যুগ। আচ্ছা, প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? না, প্রাগৈতিহাসিক যুগ যে যুগের ইতিহাস জানার জন্য আমরা কোনো লিখিত বিবরণ পাই না। অর্থাৎ আরেকবার বলছি, যে যুগের ইতিহাস জানার জন্য আমরা কোনো লিখিত বিবরণ পাই না, তাহলে আমরা কিভাবে ইতিহাসটাকে জানলাম? কারণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপরে ভিত্তি করে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানে মাটি খুঁড়ে যেসব জিনিসপত্রগুলো, ঐতিহাসিক যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, সেগুলোকে কার্বন C14, কার্বন 14 বলা হয় বা C14 বলা হয়। C14 পরীক্ষার মাধ্যমে, আরো অনেক পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার মাধ্যমে তার আমরা প্রাচীনত্ব বিশ্লেষণ করতে জানতে পারি। অর্থাৎ যে যুগের ইতিহাস জানার জন্য আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়, সেই যুগের কোনো লিখিত বিবরণ পায় না, সেই যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। ভারতবর্ষের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে দিই। ভারতবর্ষের ক্ষেত্রে প্রাগৈতিহাসিক যুগ হচ্ছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতার কিন্তু কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না। মেহেরগড় সভ্যতার আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের উপরে নির্ভর করে মাটি খুঁড়ে যেসব জিনিসপত্রগুলো পাওয়া গেছে, সেই জিনিসপত্রগুলো সম্পর্কে পরবর্তীকালে পরীক্ষাগারে পাঠিয়ে, গবেষণাগারে পাঠিয়ে তার প্রাচীনত্ব নির্ণয় করা হয়েছে। তারপরে আমরা যদি আসি, সেটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ। প্রাক ঐতিহাসিক বলে দিলাম, প্রাগৈতিহাসিক বা প্রাক ঐতিহাসিক একই কথা। এবারে যেটা আসবো সেটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? প্রায় ঐতিহাসিক যুগ হলো যে যুগের লিখিত বিবরণ আছে, কিন্তু ঐতিহাসিকরা বা আমরা এখনো পর্যন্ত পাঠোদ্ধার করতে পারিনি। মানে ঐতিহাসিক আমরা বললাম বলতে আমরা ঐতিহাসিক না, ঐতিহাসিকরা এখনো পর্যন্ত পাঠোদ্ধার করতে পারেনি। সেই যুগের ইতিহাসকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। ওকে, প্রায় ঐতিহাসিক যুগের উদাহরণ ভারতবর্ষের ক্ষেত্রে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার একটা ছবি দেখাই। হরপ্পা সভ্যতার এগুলো লিপি, এই ধরনের লিপিগুলো হচ্ছে হরপ্পা সভ্যতার লিপি। হরপ্পা সভ্যতার লিপি মূলত চিত্র মানে বিভিন্ন রৈখিক লিপির আকারে দেওয়া রয়েছে, কয়েকটা রেখার আকারে। এগুলো হরপ্পা সভ্যতার মানুষের, এগুলো সব হরপ্পা সভ্যতার মানুষের লেখা। কিন্তু এখনো পর্যন্ত ঐতিহাসিকরা বা যারা লিপি উদ্ধার করেন, লিপির পাঠোদ্ধারের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এই লিপিগুলোকে এখনো পাঠোদ্ধার করতে পারেনি। এই লিপিগুলোতে অরিজিনালি কি লেখা আছে, এই লিপিগুলো অনুসন্ধান এখনো করতে পারেনি। তার জন্য এই ধরনের যুগকে বলা হয়, কি বললাম, প্রায় ঐতিহাসিক যুগ। অর্থাৎ যে যুগের লিখিত বিবরণ পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা সেটাকে পাঠোদ্ধার করতে পারছি না। উদাহরণ পরীক্ষায় আসবে, উদাহরণ হরপ্পা সভ্যতা। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা মাস্ট আসার চান্স প্রবল। আচ্ছা, এরপরে যেটা রয়েছে ঐতিহাসিক যুগ, যে যুগের লিখিত বিবরণ পাওয়া যায় এবং আমরা সেটাকে পাঠোদ্ধার করতে পেরেছি, সেই যুগকে বলা হয় ঐতিহাসিক যুগ। অর্থাৎ আমাদের এখানে ঐতিহাসিক যুগ বলতে গেলে, ভারতবর্ষের ক্ষেত্রে ঐতিহাসিক যুগ বলতে গেলে বেদের যুগ অর্থাৎ বৈদিক যুগকে বলা হয়। অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ঋগ বৈদিক যুগ, এবং পরবর্তী বৈদিক যুগ হচ্ছে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। অর্থাৎ বৈদিক যুগ থেকে, ঋগ বৈদিক যুগ থেকে ভারতবর্ষের ঐতিহাসিক যুগ শুরু হচ্ছে। এরপরে এখান থেকে আরো প্রায় আমরা আবার একটু ফিরে যাব প্রাগৈতিহাসিক যুগের ক্ষেত্রে। প্রাগৈতিহাসিক যুগ কথাটা প্রি হিস্ট্রি, ইংরেজিতে যদি বলা হয় প্রি হিস্ট্রি কথাটা প্রথম বলেছিলেন, বা প্রাগৈতিহাসিক যুগ কথাটা প্রথম বলেছিলেন পল তুর্নাল, একজন ফরাসি
প্রত্নতত্ত্ববিদ। তিনি ফ্রান্সের একটা গুহার চিত্র আবিষ্কার করতে গিয়ে বা চিত্রের প্রাচীনত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই প্রাক ইতিহাস কথাটা ব্যবহার করেছিলেন এবং এটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ড্যানিয়েল উইলসন। এই দুটো নাম একটু আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে পল তুর্নাল, যিনি প্রথম প্রাগৈতিহাসিক যুগ, প্রাক ইতিহাস কথাটি বলেছিলেন, মানে প্রি হিস্ট্রি কথাটি বলেছিলেন। এবং আরেকটা মনে রাখতে হবে, এই এই প্রাক ইতিহাস কথাটিকে ইংরেজিতে কে অনুবাদ করেন। এই ধরনের যখন ইংরেজি ওয়ার্ডটা ইউজ করে দেবে তখন কিন্তু মনে রাখতে হবে উত্তরটা হবে ড্যানিয়েল উইলসন। তাহলে দুটো উত্তর এখান থেকে আমরা পাচ্ছি, একটা হচ্ছে পল তুর্নাল, আরেকটা হচ্ছে ড্যানিয়েল উইলসন। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং এই দুটো প্রশ্ন পরীক্ষার মধ্যে একটা থাকবেই, এরকম একটা সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা আমাদের প্রায় ঐতিহাসিক যুগের কথা বললাম, যে হরপ্পা সভ্যতার যুগ। এবার হরপ্পা সভ্যতাকে নিয়ে যদি একটু বলে রাখি, হরপ্পা সভ্যতার এখানে তিনটে ক্ল্যারিফিকেশন আছে। কি কি ক্ল্যারিফিকেশন আছে? হরপ্পা সভ্যতা একদিকে হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ, হরপ্পা সভ্যতা একদিকে হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, এবং হরপ্পা সভ্যতা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। তাহলে তাম্র প্রস্তর যুগের সভ্যতা, তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা এবং তার সাথে রয়েছে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। আমাদেরকে কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে। আর ঐতিহাসিক যুগের ক্ষেত্রে বললাম, ভারতবর্ষের ঐতিহাসিক যুগ শুরু হয়েছে বৈদিক যুগ থেকে, অর্থাৎ ঋগ বৈদিক যুগ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তার মধ্যে একটা ভাগ রয়েছে 1500 থেকে 1000, সেটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, এবং 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। এর পরের ভিডিওতে আরো কোন কোন জিনিসগুলো ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য বা ইতিহাসের উপাদান হিসেবে কাজ করে সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। তার জন্য পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।